বাংলাদেশের রোগীরা যে সকল কারণে চিকিৎসা নিতে দেশের বাইরে যান তার মধ্যে অন্যতম বন্ধ্যাত্ব। অনেকগুলো সরকারি সেন্টার তৈরি হচ্ছে, বেসরকারি অসংখ্য তৈরি হয়েছে, কিন্তু মানুষের ওই আস্থার জায়গাটা যেন ফিরছে না। এই বাস্তবতায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আরও একটি আইভিএফ সেন্টার, যেটির নাম লুমিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড। তারা চেষ্টা করছেন বাংলাদেশের মানুষের মধ্যে এই আস্থা ফেরাতে। আরোগ্য নিকেতনে আমরা এই সেন্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার ফ্লোরিডা রহমান, মেডিকেল ডিরেক্টর অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট, লুমিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড। একই সঙ্গে ম্যাডাম দায়িত্ব পালন করছেন বিভাগীয় প্রধান হিসেবে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রিনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে দেখি যে বাংলাদেশের বন্ধ্যাত্বের সমস্যা যাদের আছে, খুবই ছোট একটা সমস্যা, কিন্তু অনেক বেশি ঘুরেছেন, কিন্তু সঠিক চিকিৎসা যখন পেয়েছেন খুব অল্প সময়ে তিনি সুফল পেয়েছেন। মানে এটি বাংলাদেশের ক্ষেত্রে, এই রোগের ক্ষেত্রে কেন এত বেশি হয়, সেটি দিয়ে আপনার কাছে প্রথম প্রশ্ন করতে চাই। আসলে বন্ধ্যাত্বের সমস্যাটা কেন হচ্ছে, এটা অনেকগুলা কারণ আছে। তো আমরা যদি কারণগুলো সঠিকভাবে অনুসন্ধান না করে শুধু এম্পায়ারিক ট্রিটমেন্ট, মানে একটা দিয়ে দিলাম চোখ বন্ধ করে ডিমান্ড বড় হওয়ার ওষুধ, হয়তো আমি অ্যাসেসমেন্টই করলাম না যে সিমেন অ্যাসেসমেন্ট ঠিক আছে কিনা, মেল ফ্যাক্টর ঠিক আছে কিনা, ওর জরায়ুতে অন্য সমস্যা আছে কিনা, ডিম্বাণুর পরিমাণ কেমন, অ্যাসেসমেন্ট না করে আমরা দিয়ে দিলাম। তো দিয়ে দিলে ফলাফল কি হলো, যে সঠিক মাত্রার চিকিৎসাও পেলো না, আর সঠিক ফোকাসটা হলো না, যে যেই কারণে তার বন্ধ্যাত্ব সেটা হয়নি। তো এইটা কেন হচ্ছে? এটা হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশই গাইনোকোলজিস্ট, মানে গাইনি ও অপস যারা স্পেশালিস্ট, তারা কেউ 7 দিনের একটা ট্রেনিং করছেন বিদেশ থেকে, কেউ দেশের মধ্যে হয়তো 2 মাসের 1 মাসের একটা ট্রেনিং করছেন। ছোটোখাটো ট্রেনিং করে ওই সাবজেক্টটা সঠিকভাবে ইনডেপথ নলেজ না নিয়েই তারা নিজেদেরকে বিশেষজ্ঞ হিসেবে ভাবছেন এবং তাদের প্রেসক্রিপশনের মধ্যেও লিখছেন এটা। এবং মানুষ তো জানে না যে কোন ডাক্তারের কাছে যেতে হবে, যেটার সাফারিংসটা হচ্ছে মূলত রোগীর, যার জন্যই রোগীদের এই সমস্যা। যে অনেকে খুব সামান্য চিকিৎসা ভালো হয়ে যাচ্ছেন, যাদের তেমন কোনো সমস্যা নেই, কিন্তু যাদের আসলেই একটা কোনো নির্দিষ্ট সমস্যা আছে সেটার প্রতি আমরা নজরই দিলাম না যারা চিকিৎসা করলেন, তখন রোগীরা ভুগতে থাকে, এক ডাক্তার থেকে আর এক ডাক্তারের দিকে যায় এরকম। আর বন্ধ্যাত্বের বিষয়টা হচ্ছে এরকম যে সারা পৃথিবীতেই বন্ধ্যাত্বের যে সংখ্যা সেটা হচ্ছে 6 থেকে 10%, কোনো কোনো দেশে একটু বেশি। তার মানে প্রতি 6 জনে একজন দম্পতি হচ্ছে বন্ধ্যাত্ব। সারা পৃথিবীতে মোটামুটি একই রকম। এর মধ্যে দেখা যায় যে 90% রোগী কিন্তু যদি আমার কাছেও আসে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের কাছে, বা আমার মতো যারা অনেক পড়াশোনা করে ডিগ্রি নিয়ে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ হয়েছেন, আমার সেন্টারে সবাই যেমন এরকম, তো তাদের কাছে আসেন, তখনও কিন্তু দেখা যায় 90% রোগী সাধারণ চিকিৎসায়, প্রাথমিক বা দ্বিতীয় স্তরের চিকিৎসায় সন্তান সম্ভব হতে পারেন, কিন্তু 10% রোগীর বেলায় দেখা যায় আরও অত্যাধুনিক চিকিৎসা লাগে। আমাদের ডেফিসিয়েন্সিটা আসলে ওই জায়গাটায়, ওই যে 10% রোগী যারা সাধারণ চিকিৎসা ভালো হচ্ছে তারাই মূলত ঘুরছেন বেশি, তারাই মূলত ঘুরছেন, এবং এখানে একটা আস্থার অভাব প্রচণ্ড বেশি। আমাদের মধ্যে এমন একটা প্রবণতা আছে যে সব কিছুর জন্যই আমরা নিজেদেরকে মনে করি যে ইনএফিশিয়েন্ট। আমাদের বাংলাদেশ লোকদের এটা ধারণা, মনে করে এখানকার ডাক্তাররা ভালো না, কিন্তু সমস্ত দেশের মতনই কিন্তু সেজন্য তারা বিদেশে যায়। এখানে রোগীদেরকে তো আসলে সেই আস্থা রাখা, উনি যদি ভালো একটা জায়গাতে আসেন তাকেও তো ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে, এটিও যেমন জরুরি। সেটাই আমি একটু জানতে চাই যে বাংলাদেশে আমরা দেখলাম খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো এরকম বেসরকারি সেন্টার তৈরি হয়েছে। আপনিও অন্য সেন্টারে কাজ করেছেন, আর ঢাকা মেডিকেলে তো কাজ করছেন। মানে আপনার কেন মনে হলো যে এরকম একটি সেন্টার করা দরকার? এই উদ্দেশ্যটাই বা কি, বা এটিকে আপনি অন্য সেন্টারের সাথে কোথাও কোনো দিক থেকে আলাদা করতে পারেন কিনা? আমি আগে অন্য সেন্টারে কাজ করতাম, কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে ওই যে আমি একটু আগে বললাম, যেই রোগীগুলা 10% যাদের কোনোভাবে চিকিৎসা হবে না এবং অত্যাধুনিক যে চিকিৎসা আইভি পদ্ধতিটাই লাগবে, সেই 10%-এর জন্য কিন্তু আমাদের দেশে হয়তো সেন্টার আছে, অন্যান্য সেন্টার, আমি যে সেন্টার আগে কাজ করতাম, কিন্তু তাদের যে ফোকাস সেটা ছিল না। তারা ইন জেনারেলি কিন্তু মোটামুটি সব রোগীর মধ্যেই বন্ধ্যাত্বের আইভিএফের জিনিসটা করতেন। কিন্তু আমার মনে হচ্ছে যে আমার যে জ্ঞান এবং আমার
সাথে আমার জুনিয়র কলিগ আছেন, আমার স্টুডেন্ট যারা এখন আমার কলিগ হয়ে গেছেন তারা আছেন। তারা সবাই, আমরা কিন্তু একটা 3 বছরের কোর্স করে FCPS ইনফার্টিলিটি পাস করা, তারপরে আমাদের সবার ট্রেনিং আছে। আমি দেশে বিদেশে অনেক জায়গায় ট্রেনিং করেছি। তো সব কিছু করে মনে হয়েছে যে আমাদের এমন একটা ইউনিক একটা সেন্টার করব যেখানে একদম এথিক্যাল প্র্যাকটিস হবে, মানুষ এসে যেন ঘুরতে না হয়। আর তাদেরকে আমরা ওই চিন্তাটাও দিব যে আসলে সব কিছুই তো আর চাইলে আমার সাথে সাথে হয়ে গেল না একটা। বটেই। হ্যাঁ, তো এই যে আপনি একটা শব্দ ব্যবহার করলেন এথিক্যাল, মানে এই এথিক্সের দিক থেকে তো আমরা এথিক্সের কথা সবাই বলি, কিন্তু ওই জায়গাতে আমরা আসলে থাকি না। কিন্তু এখানে থাকাটা কত বড় চ্যালেঞ্জ, এবং একটা সেন্টার সবাই মিলে চাইলে এটা থাকা যায় কিনা আসলে, বা আনএথিক্যাল ইস্যুসগুলো কি, মানে সেটিও একটু আমাদেরকে তুলে ধরবেন কিনা। আচ্ছা, আমি আমার এই বন্ধ্যাত্ব রোগীর বিষয়ে বলতে চাই। তো বন্ধ্যাত্ব রোগীর মধ্যে আনএথিক্যাল প্র্যাকটিস যেটা, যেমন প্রথমেই আমি রোগীর যদি সঠিকভাবে চিকিৎসাটা না দিয়ে তাকে আমি দ্বিতীয় স্তরের জন্য রেফার করে দিলাম। আচ্ছা, যে আমি প্রথম স্তরে তার সফলতা আমার অনেক সেটা সুপারভিশন লাগবে, সঠিক মাত্রার ওষুধ লাগবে, তার আসলে কি সমস্যা সেটা আইডেন্টিফাই করতে হবে। তো এগুলো তো আমার নলেজ থাকতে হবে, কিন্তু বটে। এটা নলেজ অ্যান্ড স্কিল দুটাই দরকার। তো এইগুলা আমি সঠিকভাবে না করে 3 থেকে 6 সাইকেল, অনেকের প্রবণতা আছে যে এরপরেই তাকে একটা ল্যাপারোস্কোপির জন্য তাকে অ্যাডভাইস দিয়ে দিলাম। তো এই যে এটা দেখেন, এখানে কিন্তু সমস্যা। এবং যতগুলো ধাপে উনি নেক্সট ধাপে যাচ্ছেন, তার খরচ বাড়ছে, তার ডিপ্রেশন বাড়ছে, অনেকগুলো সাফারিংস বাড়ছে, তার হতাশা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো আমরা তাকে আসলে কাউন্সিলিং করা দরকার, এবং যতক্ষণ পর্যন্ত তার ডিম্বাণু ভালো, তার হাজব্যান্ডের ভালো, শুক্রাণুর অবস্থা ভালো বা অন্যান্য ফ্যাক্টরসগুলো ভালো থাকে, তাকে যদি করা যায় আমরা ওষুধের মাধ্যমে বা ইঞ্জেকশনের মাধ্যমে, তখন সেটা করে যার জন্য শুধুমাত্র অপারেশন দরকার তাকে অপারেশন করব। এইখানটায় আপনার এথিক্স। আমরা অনেকগুলো সেন্টারে, বা সেটি যদি আপনি একটা হাসপাতালও না বলেন, একটা টিম অ্যাপ্রোচ কাজ করে, নিজেদের মধ্যে বসা, বোঝাপড়া, কী ধরনের রোগী আসছে, কাকে কিভাবে ডিল করবেন, এটি আপনাদের সেন্টারে কেমন হয়, মানে সেটি নিয়ে আপনারা কেমন কাজ করেন নিজেরা? আমরা আসলে আমাদের তো টিম অ্যাপ্রোচই, মানে যদিও বেশিরভাগ রোগী আমার থাকে, কিন্তু আমার অন্যান্য টিম মেম্বার যারা, তারা ওদের যে কোনো কমপ্লিকেটেড রোগী নিয়ে কিন্তু আমার সাথে কথা বলেন আর গাইডলাইন চান। মানে তারা কিন্তু সবাই জানেন, তারপরে একটু ডিসকাস করে নেয় যে আমি সঠিক আছি কিনা। আমাদের না, কেউ আলাদা না। তারপরে ধরেন আমি যদি কোনো কারণে বাইরে গেলাম, আমার কনফারেন্স বা একটা কোনো কিছুতে বাইরে গেলাম, তখন আমার টিমেরই একজন কিন্তু আমার রোগীর চিকিৎসা করছেন। আচ্ছা। আর আমরা সবাই আমরা মানে আমি আসলে চাই যে এটা একটা টিম হিসাবে গড়ে উঠুক আমাদের প্রতিষ্ঠানটা। প্রযুক্তির যে সম্মিলন বা মানে যেটি দরকার হয় আসলে এই ট্রিটমেন্টের জন্য, এটার প্রযুক্তি নির্ভরতা কত বেশি, আর সেই জায়গাতে আপনারা এগুলো অ্যাভেল করেছেন কতটা? অসম্ভব প্রযুক্তি নির্ভর আমাদের এই ট্রিটমেন্ট। বিশেষত যে আপনি যদি বলেন যে এই ওষুধগুলো আমরা ব্যবহার করি, সেই ওষুধগুলো অত্যাধুনিক, মানে এই শতাব্দীর শেষের দিকের উদ্ভাবন। তো আর এই যে আমরা IVF পদ্ধতিটা ব্যবহার করছি, IVF পদ্ধতিটি প্রথম শুরু হয়েছে 1978 সালে। এটা 1978 সালে ইউরোপিয়ান একটা কান্ট্রিতে প্রথম, UK সম্ভবত, একটা বাচ্চা IVF-এর মাধ্যমে হয়। তো IVF পদ্ধতিটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত, বাচ্চা ডেলিভারি পর্যন্ত প্রযুক্তি নির্ভর। আমাদের এখানে ইনকিউবেটর, যেটা আর্টিফিশিয়াল ইনকিউবেটর ব্যবহার করা হয়, এই ইনকিউবেটরও এই কয়েক বছরের মধ্যে অনেক ধরনের বিবর্তনের মাধ্যমে টাইম ল্যাপস এরকম ইনকিউবেটরও আছে, যেটাতে আপনার প্রতি 10 সেকেন্ড পর পর একটা করে ছবি দেখা যায়। আর এছাড়া আছে, আমরা যখন স্পার্মটাকে ওভামের মধ্যে আমরা ইনজেক্ট করি, যেই ইনভার্টেড মাইক্রোস্কোপ, এই মাইক্রোস্কোপটা ছাড়া কিন্তু এই কাজটা করা সম্ভব না। এই যে ইক্সি, যে এটা আপনার মেল ইনফার্টিলিটির বিশেষত যুগান্তকারী পরিবর্তন এই ইক্সি পদ্ধতির মাধ্যমে হয়েছে, যেটা ইনভার্টেড মাইক্রোস্কোপের মাধ্যমে। আমাদের যে IVF ল্যাব বা যে পুরা সিস্টেমটা, এখানে আপনার কোয়ালিটি মেনটেন এত স্ট্রিক্টলি করতে হয়। প্রতিদিন আপনার ডাস্ট পার্টিকেল, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, হিউমিডিটি, টেম্পারেচার এরকম মেনটেন করতে হয়। আমাদের অন্যান্য অপারেশন যেগুলো আছে, ওভাম পিক আপ, সেটাও সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর।
আর এছাড়াও আমরা ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারি যেগুলো করি, যেমন হচ্ছে আপনার ওই যে বাচ্চাগুলা আমরা তৈরি করলাম ইনকিউবেটর মানে আর্টিফিশিয়াল ওম 3 থেকে 5 দিন যেখানে কালচার হলো, ওই মিডিয়াগুলো আমরা কিন্তু সব বাইরে থেকে আনি, বিদেশে ইম্পোর্টেড। তো ওই মিডিয়াগুলো তৈরি করাই তো চ্যালেঞ্জ, যেটা হচ্ছে মায়ের বডি ফ্লুইডের মতন, ইউটেরাসের সেই বডি ফ্লুইডের মতো হবে, সেই মিডিয়ার মধ্যে কিন্তু বাচ্চাগুলো মানে এমব্রায়োগুলো কালচার হয়। তো এখানে মিডিয়া বা মানে প্রযুক্তির এত বেশি ব্যাপক ব্যবহার, সেই সবগুলো আপনারা নিয়ে আসার চেষ্টা করেছেন বা আমাদের করে কাছে যাচ্ছেন? আল্লাহর রহমতে সবগুলাই আছে। বন্ধ্যাত্বের চিকিৎসার ক্ষেত্রে বলা হয় যে এই খরচের কারণে অনেকে পেরে ওঠেন না, বা খরচটা একটা মানুষের একটা হেডেক। মানে অন্যান্যরা সেবা যেভাবে দিচ্ছেন বা আপনারা এত প্রযুক্তি নিয়ে এসছেন, মানে এটা কি খরচের বিষয়টা কি এমন যে মানে এটি মানুষের নাগালের বাইরে চলে যাবে, বা আপনারা ওই জায়গাটাতেও কতটা বেশি নজর রেখেছেন? আসলে সাধারণভাবে যেই রোগী চিকিৎসাগুলো লাগে, শুরুতে প্রায় 20-30 হাজার টাকা লাগে, যেটা ইনভেস্টিগেশনের জন্য। তো আমরা তো একটা প্রাইভেট সেন্টার শুরু করেছি, যেটা টাকা দিয়ে শুরু করতে হয়েছে আমাদের, আমরা কোনো জায়গা থেকে কোনো ধরনের সাহায্য পাইনি। তো আমরা এখন এটা স্বাভাবিক রেটে আছে, কিন্তু ভবিষ্যতে আমরা যদি কোনো ব্যবস্থা করতে পারি আমরা এই রেটগুলো কমাবো। আর অত্যাধুনিক চিকিৎসা যেটা আইভিএফ, সেখানেও আইভিএফে আপনার প্রায় 1.5-2 লাখ টাকার ইনজেকশন লাগে। যে রোগীদের প্রোফাইল বেশি খারাপ তাদের তো বেশি দামে ইনজেকশন লাগে। ইনজেকশনগুলো কিছু আমরা বাংলাদেশ থেকে পাই, কিন্তু সেগুলো অনেক উচ্চ মূল্য। আর যেগুলো বিদেশ থেকে আনি সেগুলো তো বাংলাদেশি দামের প্রায় ডাবল, কিন্তু ওই ইনজেকশনগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না। তারপরে যে মিডিয়া আমরা ব্যবহার করি সব বিদেশ থেকে আনা, এবং মিডিয়াগুলোর আপনার লংজিভিটি খুব কম, মানে আজকে যদি আমি খুলি সেটা 7 দিনের মধ্যে ব্যবহার শেষ করতে হবে, কোনোটা 15 দিনের মধ্যে। যার ফলে মিডিয়া কিন্তু আমি যদি কেস না করতে পারি মিডিয়াগুলো নষ্ট হয়ে যায়। সব কিছু মিলিয়ে এরকম কারণে একটু বেশি। তবে যারা আসলেই চান যে তাদের আইভিএফ চিকিৎসাটা হোক বা তাদের বন্ধ্যাত্বে তারা একটা সাকসেস চান, তারা কিন্তু যেমন করে হোক তারা এই খরচটা পুষিয়ে নেন। আমি একেবারে শেষ প্রশ্ন ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে একেবারে কম সময়ের যাত্রা, এই সেন্টারটাকে আপনি কোথায় দেখতে চান, মানে আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন আমি বাংলাদেশে এই সেন্টারকে হাইয়েস্ট পজিশনে দেখতে চাই। আসলে পজিশন তো কোনো মানে নাম্বার না বটে, মানে মানুষের মনে আমি যেন ওই পর্যায়ে বিশ্বাস অর্জন করতে পারি, মানুষের মনে আমি যেন সুফল না পেলেও যেন বলতে পারি যে আমি প্রতারিত হইনি, হ্যাঁ, বা আমি সঠিক চিকিৎসাটি পেয়েছি। আর আমরা অবশ্যই সফলতা আনতে পারবো, সঠিকভাবে চিকিৎসা করলে আসবে না কেন সফলতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। আরোগ্য নিকেতনের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার উম্মুল খায়ের মাহমুদা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ম্যাডামের পরিচয়, তিনি কনসালটেন্ট লুমিনা আইভিএফ, একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইভিএফ সেন্টারের কনসালটেন্ট। আমি শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে বন্ধ্যাত্বের যতগুলো প্রধান সমস্যা রয়েছে এর মধ্যে ডিম্বাণুর স্বল্পতা, এটিকে আপনি কোন জায়গায় রাখবেন, বা এটি কতটা প্রকট হয় সন্তান লাভের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে? বর্তমানে দেখা যায় যে ডাব্লিউএইচওর যে সমীক্ষা অনুযায়ী 2023-এ প্রকাশিত হয়েছে, ওখানে দেখা যায় যে প্রতি 6 জনের 1 জন বন্ধ্যাত্ব রোগে ভুগছেন। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে ডিম্বাণু স্বল্পতা। এবং শুধু বন্ধ্যাত্ব কারণই না, আইভিএফ করারও অন্যতম প্রধান কারণ হচ্ছে এই ডিম্বাণু স্বল্পতা। তো দেখা যায় যে এই ডিম্বাণু স্বল্পতার প্রধান কারণ হচ্ছে বয়সটা কীরকম। দেখা যায় যে প্রত্যেকটা মেয়ে একটা নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়ে জন্মগ্রহণ করেন। আস্তে আস্তে উনি যখন ওনার বয়স বাড়তে থাকে, মাসিক হয়, তখন ওনার ডিম্বাণু পরিমাণ থাকে মাত্র 4 থেকে 5 লাখ। আস্তে আস্তে উনি যখন আরও রিপ্রোডাক্টিভ এইজে থাকেন, হ্যাঁ, মানে সন্তান জন্মধারণের সময়ে থাকেন, তখন সারা জীবনে দেখা যায় 400 থেকে 500টি মাত্র ডিম্বাণু পরিস্ফুটিত হয়। বাকি সব ডিম্বাণু কিন্তু প্রতি মাসে মাসে নষ্ট হয়ে যায় প্রাকৃতিক নিয়মেই। আচ্ছা, যে এরকম আমরা একটা ভয়ঙ্কর নিউজ হচ্ছে যে 30 বছরের কম অনেক বন্ধ্যাত্ব রোগী আসেন, তারা ডিম্বাণু স্বল্পতা নিয়ে আসেন। আচ্ছা, এটার প্রধান কারণ হতে পারে এন্ডোমেট্রিওসিস, চকলেট সিস্ট থাকলে সে নিজেই কিন্তু ডিম্বাণু নষ্ট করে দেয়, অথবা যদি এর অপারেশন হয় তখনও কিন্তু ডিম্বাণু নষ্ট হয়ে যায়। এছাড়া জিনগত কারণ থাকতে পারে, পরিবেশগত কারণ থাকতে পারে, খাদ্যাভ্যাসের সমস্যা হতে পারে,
হ্যাঁ, সঠিক খাদ্যাভ্যাস যদি কেউ না নেয়, অনেকে ট্রান্স ফ্যাট বেশি খান বা রিফাইন্ড ফ্যাট বেশি খান বা ফাস্ট ফুড খান, হতে পারে। ওদের ক্ষেত্রেও এই কারণটা কিন্তু হতে আমি পারে। মূলত যেটি জানতে চাই যে মানে এটি প্রতিরোধের ক্ষেত্রে ভুক্তভোগী নিজে কি করতে পারে, আর যেহেতু একটি নতুন সেন্টার, আমরা অনেক সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে বা সেবা পশনা নিয়ে আপনারা বসছেন, এই সেন্টার সর্বোচ্চ কি করছে এই রোগীদের জন্য? আচ্ছা, এই সেন্টার হচ্ছে যে আমরা এই রোগটি নির্ণয় করতে পারি প্রথমেই। আমরা পেশেন্টের যদি রোগী যারা আসেন তাদের হিস্ট্রি শুনে আমরা যদি দেখি তার ডিম্বাণু স্বল্পতার রিস্কগুলো যেগুলো আছে সেগুলো আছে, তখনই আমরা তাদেরকে রক্তের যে টেস্ট AMH করতে দিই। এবং আমাদের এখানে ট্রান্সভেজানাল সোনোগ্রাফি অত্যাধুনিক মেশিন আছে, ভলিউশন মেশিন, ওটা দিয়ে আমরা খুব ভালো করে বুঝতে পারি যে তার ডিম্বাণু পরিমাণটা কীরকম আছে। আচ্ছা। যদি মাসিকে দ্বিতীয় দিনে ডিম্বাণু পরিমাণটা যদি খুবই কম থাকে তাহলে আমরা তখনই অ্যালার্ট হয়ে যাই এবং পেশেন্টকেও আমরা অ্যালার্ট করে থাকি। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে কারো কারো যদি AMH 2 এর নিচে বা যদি AFC যদি 10 এর নিচে থাকে, তাদেরকে আমরা আগে থেকেই সতর্ক করি যে আপনি সঠিক খাদ্যাভ্যাস, পরিবেশ ঠিক রাখবেন, তারপর হচ্ছে স্থূলতা কমাবেন, তারপর এক্সারসাইজ করবেন, এগুলি প্লাস হচ্ছে যে কিছু ওষুধ দিয়ে থাকি, যার ফলে হচ্ছে যে ডিম্বাণুর গুণগত মানটি বাড়িয়ে থাকে। একই সঙ্গে মানে সময়ের আগে, মানে বেশি সময় পার হয়ে যাবার আগেই সন্তান ধারণের চেষ্টা করা, মানে এটি কত গুরুত্বপূর্ণ? এটি হচ্ছে যে বয়স যদি কারো কমও থাকে, 30 থাকে, কিন্তু তার যদি ডিম্বাণু স্বল্পতা থাকে, সেক্ষেত্রে তার দ্রুত সন্তান লাভের চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে যে বয়স তো একটা ফ্যাক্টরি, কিন্তু তার তো 30 বছরের নিচে ডিম্বাণু অনেক কমে গিয়েছে। তো সেক্ষেত্রে তার তো ডিম্বাণু পরিমাণ প্রতি মাসে মাসে অনেক ডিম্বাণু ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে তাকে ডিম্বাণু পরিমাণ যেহেতু কমে যাচ্ছে, ওনাকে ভালো বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে এবং সঠিক চিকিৎসার অবতারণা করতে হবে। এবং এক্ষেত্রে আমরা দেখা যায় বন্ধ্যাত্ব বিশেষজ্ঞরা উচ্চমাত্রার ইনজেকশন দিয়ে থাকে এবং IUI চিকিৎসা করে থাকি, যেটা আমাদের লুমিনা IVF-এ খুব ভালো মাত্রায় বিশ্বমানের IUI করে থাকি আমরা, সেটা করে থাকি। যদি এটাতে রোগী সফল না হন, তখন সেক্ষেত্রে আমরা IVF চিকিৎসায় চলে যাই। এবং আমাদের লুমিনা IVF-এ এই IVF বা XC পদ্ধতিটা অনেক উন্নত মানের, বিশ্বমানেরভাবে করে থাকি আমরা। তো এই চিকিৎসাটা রোগীরা যত দ্রুত সম্ভব যদি নেন, তাহলে দেখা যায় যে উনি তত ভালো সাকসেস রেটটা হয়। কিন্তু উনি যদি দেরি করেন, ধরেন কারো সিদ্ধান্ত নিতে 1 বছর লেট হলো, কিন্তু ততদিনে দেখা যায় ডিমের পরিমাণ আরও অনেক কমে যায়। কিন্তু এই একই সুবিধা তো অন্য সেন্টারও দিচ্ছে, যারা পুরনো সেন্টার অনেক দিন থেকে কাজ করছে, তারাও হয়তো বলার চেষ্টাই করছে বা বলছে বা সত্য যে তারা সর্বোচ্চ সুবিধাটি আসলে দিচ্ছে। কিন্তু লুমিনা IVF-কে আমরা কোন জায়গায় আলাদা করতে পারি এই জায়গায়? আচ্ছা, লুমিনা IVF-এর বিশেষত্ব হচ্ছে যে আমরা এখানে যতগুলি কনসালটেন্ট আছি, আমরা সবাই এই বন্ধ্যাত্ব বিষয়ে আলাদা করে ডিগ্রিপ্রাপ্ত। আলাদা করে 3 বছর ট্রেনিং করে, কোর্স করে, পরীক্ষা দিয়ে FCPS-এর মতো বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমরা এখানে বসেছি সবাই। অন্য কেউ হয়তো কোর্স করে করছে আর কি, কোর্স যে করে ঠিক আছে করছে, 1 মাসের 1 বছরের, কিন্তু আপনারা আলাদা ডিগ্রি আলাদা নিয়েছেন। ডিগ্রি নিয়ে আমরা ট্রেনিং করে, আলাদা ডিগ্রি নিয়ে এখানে আমরা আলাদা বিশ্বমানের যন্ত্র প্লাস বিশ্বমানের এমব্রায়োলজিস্ট, বিশ্বমানের IVF স্পেশালিস্ট সবাইকে নিয়ে আমরা এখানে বসেছি। যার ফলে আমরা বলতে পারি যে রোগীদের যে সর্বোচ্চ বিশ্বমানের যে সেবাটা, সেটা আমরা দিতে প্রস্তুত আছি। আমরা যদি সমাধানের পথ আসলে বলি, একটি হচ্ছে যে যিনি ভুক্তভোগী তিনি সচেতন হলেন, অনেকগুলো কাজ তিনি করবেন যেটি আপনারা বলে দিচ্ছেন, আর একটা হচ্ছে IVF-এর দিকে যাওয়া। কিন্তু IVF ছাড়া অন্য কোনো পথে কি ওনার সমাধান মিলতে পারে, এরকম কিছু কি আছে? হ্যাঁ, এরকম কিছু চিন্তা করা যায়। যেমন হচ্ছে আজকাল মেয়েরা অনেক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন, হয়তো বিয়ে দেরিতে হচ্ছে বা বিয়ে হলেও সন্তান এখনই নিতে চাচ্ছেন না। তাদের ক্ষেত্রে আরেকটা সমাধানের উপায় বলা যায়, সেটা হচ্ছে ক্রায়োপ্রিজারভেশন অফ দ্য ওভারি। মানে হচ্ছে ওভারির যে ডিম্বাণু আছে ওভারির ভিতরে, সেই ডিম্বাণুটাকে ফ্রিজ করে সংরক্ষণ করা যায়, অথবা উনি যদি ম্যারিড হন তাহলে ওটা এমব্রাও করে সেই এমব্রাওটাকে আমরা সংরক্ষণ করতে পারি। বাইরের দেশে কিন্তু এই জিনিসটা বহুলভাবে জনপ্রিয়, আমাদের দেশেও আস্তে আস্তে হচ্ছে। আমরা এই সেন্টারে আমরা এমব্রাও প্রিজার্ভ করছি, কিন্তু এখনো ডিম্বাণু প্রিজার্ভ করা এখনো আমরা করিনি। অতি সত্বর আমরা করার ব্যবস্থা করে ফেলবো। মানে আগামীতে যেহেতু এই সংকটগুলো বাড়ছে, সেটি আপনারা চেষ্টা করবেন আর কি? চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু অনেক সেন্টার আমাদের চোখের সামনে গণমাধ্যম কর্মী হিসেবে দেখা, যে যখন রোগীর প্রেশার অনেক বেশি বেড়ে যায় তখন হয়তো ওই মনোযোগটা দেয়া যায় না। মানে সেটা কি আপনারা কনসার্ন কিনা, এমন হবে কিনা, তখন আসলে কি করবেন, কিভাবে সমান মনোযোগ দিয়ে দেখা?
আমরা আসলে এখন পর্যন্ত আমরা প্রতিটা রোগীর নিজেই হিস্ট্রি নিয়ে নিজে এক্সামিনেশন করে নিজেরা টিভিএস করে আমরা প্রত্যেকটা রোগী কিন্তু দেখছি। আমরা কিন্তু অন্য কেউ টিভিএস করবে সেই চোখে আমরা দেখব সেটা কিন্তু আমরা করছি না। প্রত্যেকজন কনসালটেন্ট আমরা প্রত্যেকটা পেশেন্টের নিজেরা টিভিএস করে অত্যাধুনিক মেশিনে, সেই মেশিনের রেজলিউশন আলহামদুলিল্লাহ খুবই ভালো ভলিউশন মেশিন, সেখানে আমরা ভালো করে পেশেন্টের সব কিছু ভালো করে দেখে আমরা আমাদের পেশেন্টের যে ম্যানেজমেন্টটা তার জন্য উপযুক্ত সে অনুযায়ী আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও দুজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মুক্তি রানী সাহা, কনসালটেন্ট, লুমিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড। একই সঙ্গে ম্যাডাম দায়িত্ব পালন করছেন সহকারী অধ্যাপক হিসেবে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রিনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগ, তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর। আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আরও আছেন ডাক্তার নাফিসা জেসমিন, কনসালটেন্ট, একই সেন্টারের, পাশাপাশি জুনিয়র কনসালটেন্ট গাইনি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই ডাক্তার মুক্তি রানী সাহা আপনার কাছে জানতে চাই যে প্রত্যেকটা রোগেরই আসলে তো একটা ট্রিটমেন্ট প্রোটোকল আছে, ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড আছে। এই সেন্টার এই প্রোটোকলটা কিভাবে মেনটেন করছে এবং সবাই তো আসলে একটা চ্যুতি থাকে, মানে পুরোটা মেনটেন করতে চায় না, এখানকার ট্রিটমেন্ট প্রোটোকলটা কীরকম? থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আসলে আমাদের একটা সুদক্ষ মেডিকেল টিম আছে এবং কাস্টমাইজ ট্রিটমেন্ট প্ল্যান, সে অনুযায়ী আমরা চিকিৎসা করে থাকি। যেমন প্রথমে একটা রুগী যখন আসে আমরা প্রপার হিস্ট্রি নেই, বোথ মেল অ্যান্ড ফিমেল। এরপর হিস্ট্রি নেবার পর আমরা এক্সামিনেশন করি রুগীকে, তারপর কিছু ইভ্যালুয়েশন করি দুজনকেই, তারপর ট্রিটমেন্ট প্ল্যান। প্রথমে যখন হিস্ট্রি নেই তখন তাকে আমরা বন্ধ্যাত্ব কত দিনের, কিভাবে, কেন, কোথায় চিকিৎসা নিয়েছেন, কোনো অসুবিধা আছে কি না, বা তাদের নিজস্ব লাইফস্টাইলে কোনো প্রবলেম আছে কি না, আমরা বিভিন্ন রকম নিয়ে থাকি। এরপর তাকে আমরা এক্সামিনেশন করে দেখি কোনো অসুবিধা আছে কি না। তারপর ইভ্যালুয়েশনে বিশেষ করে মেলের ক্ষেত্রে আমরা সিমেন অ্যানালাইসিস করি, যদি ইন্ডিকেশন থাকে তাহলে ব্লাড সুগারটাও দেখি এবং থাইরয়েডের পরীক্ষাটাও করে থাকি, হিমোগ্লোবিনটাও দেখি। আর ফিমেলের ক্ষেত্রে আমরা হিমোগ্লোবিন, এছাড়া ব্লাড সুগার, ইন্ডিকেশন থাকলে থাইরয়েড, টিএসএইচ, প্রোল্যাকটিন লেভেল দেখি। এছাড়া আমরা ওভারঅ্যান্ড রিজার্ভ দেখি, ডিমের পরিমাণ কেমন, সেজন্য আমরা সিরাম এফএসএইচ করি, এমএইচ করি, আর আমরা একটু টিভিএস করি, যেটা করে আমরা দেখতে পারি ফলিকলের কাউন্ট কেমন, ওভারিগুলা কত বড়, কত সাইজ, কোনো সিস্ট বা টিউমার আছে কিনা, এবং জরায়ুতে কোনো প্রবলেম আছে কিনা। যদি ইনিশিয়ালি বয়স কম হয় এবং দেখা যায় যে কোনো সমস্যা নেই, তাহলে আমরা এই প্রোটোকল অনুযায়ী তাদেরকে চিকিৎসা দিয়ে থাকি এবং মেডিসিন দিই। কোনো সমস্যা থাকলে সেটা ট্রিটমেন্ট করি এবং মেডিসিন দিয়ে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগস দিই এবং টাইম ইন্টারকোর্স। দেখা যায় 70 to 80% পেশেন্টই কনসিভ করে যায়। যদি না হয় তাহলে আমরা 2 থেকে 3 সাইকেল ওয়েট করার পরে আমরা একটা টিউবের পরীক্ষা করি, দেখি যে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি ইদানিং আমরা একটু বেশি করছি, যে নিজেরাই করি, আমাদের এখানেই করি আমরা লুমিনাতে, এবং দেখি যে টিউব প্যাটেন্সি কিনা। যদি প্যাটেন্ট থাকে তাহলে আমরা পেশেন্টকে ইন্ট্রাইউটারাইন ইনসামিনেশন এটা আমরা করে থাকি। 2-3 সাইকেল করার পরে যদি কনসেপ্ট করে যায় তাহলে তো আর কোনো অসুবিধা নেই, আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে থাকি। আর না হলে আমরা পরে টেস্ট টিউব বেবি অথবা আইভিএফের জন্য রোগীকে কাউন্সেলিং করি। ডাক্তার নাফিস, আপনার কাছে একটু জানতে চাই যে যত পেশেন্ট আপনার কাছে আসছে এর মধ্যে পুরুষের সমস্যা নিয়ে আমরা তো শুনি যে এটিও প্রায় 50%, কিন্তু আপনাদের কাছে সত্যিকার অর্থে কেমন রোগীরা আসলে আসছে যারা পুরুষ? ধন্যবাদ। আসলে আমাদের অনেক আগে থেকেই আমাদের দেশের ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে আমরা ধরেই নিই যেহেতু প্রেগনেন্সিটা পুরোপুরি একজন মহিলা গর্ভধারণ করে তাহলে সমস্যাটা মনে হয় তারই। কিন্তু ইদানিং যেটা হচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে পুরুষ রাজিও থাকে না পরীক্ষা করতে, কিন্তু আমরা পরীক্ষা করার পর দেখতে পাচ্ছি, যদিও ইন্টারন্যাশনালি বলে 35 to 40% ক্ষেত্রে হচ্ছে পুরুষ বন্ধ্যাত্বর কারণ, কিন্তু এক্ষেত্রে আমরা এখন বলবো 50-50। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে কিন্তু পুরুষের সংখ্যাটাই বেশি, কারণ যেহেতু তারা পরীক্ষাটা করতেই চায় না, যখন ওয়াইফকে অনেক জায়গায় ঘুরে ট্রিটমেন্ট নিয়ে আসতেছে এবং আমরা
না তারপরও করবে না, তারপর আমরা যখন জোর করি যে না এই পরীক্ষা ছাড়া আমরা করব না আপনার, এই যে আসছে না, না আসার যে প্রবণতা, তাদেরকে কাউন্সিলিং এর ব্যাপারে আপনাদের অবশ্যই আগ্রহটা এটাই তো কেমন? এই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই। জি। আমরা তো বলি সারাক্ষণই বলতেছি, যখন প্রতিটা পেশেন্টকে হাজব্যান্ড সহ আসবেন, হাজব্যান্ডের সাথে কথা বলছি, বা অনেক সময় হাজব্যান্ড সাথে আসেও না, বলে যে তোমার ট্রিটমেন্ট গিয়ে করো, আমার তো কোনো সমস্যা নাই। এই যে জিনিসটা, এই জিনিসটাকে কাউন্সিলিং ছাড়া তো অন্য কোনোভাবেই সম্ভব না। তো আমরা বারবার বলছি যে হ্যাঁ ঠিক আছে, মহিলার সমস্যা থাকতে পারে, তার মানে এই না যে পুরুষের সমস্যা থাকবে না। অনেক সময় দুইজনের ক্ষেত্রেও কিন্তু সমস্যা থাকে। কাজে আপনি যদি আপনার টেস্টটা করে ফেলেন, তাহলে তার মানে হচ্ছে যে আপনি আপনার দিক থেকে হ্যাঁ আপনি বলতে পারেন সমস্যা আমার না। এটা জানার জন্যও তো পরীক্ষা করতে হবে। এবং পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র একটা সিম্পল, আমরা প্রথমে একটা টেস্টই দেই যে বীর্য পরীক্ষা, যেটা আমাদের এখানে খুব ভালো মতো, এবং WHO যে ক্রাইটেরিয়া আছে 2021-এ সিমেন অ্যানালাইসিস করার, আমরা একদম সেটা স্ট্রিক্টলি এবং মেনটেন করি। পুরুষদের জন্য তো বরং সহজ, পরীক্ষাটি কম আসলে, একটি হ্যাঁ পরীক্ষা দিয়ে একটা আসলে ওই নিশ্চিত একটাতে করা যদি যাচ্ছে। তার কোনো প্রবলেম না আসে, তার ক্ষেত্রে আমরা কিছুই ফার্দার প্রসিডের দরকার নেই। যদি ওখানে প্রবলেম আসে, তখন ফার্দার তার কিছু হরমোনাল ইনভেস্টিগেশন, প্লাস আমাদের এখানে ইউরোলজিস্ট আছেন, উনি ওখানে মেল যে পার্টটা, মেল এক্সামিনেশন, সেগুলো করে আমরা এরপর যদি অন্য কোনো পরীক্ষায় যেতে হয়, যেমন অত্যাধুনিক যেগুলো এখন আছে, যে শুক্রাণু যদি না থাকে আসলেই তার তৈরি হচ্ছে না, নাকি তৈরি হচ্ছে আসার পথে কোনো ব্লক থাকতেছে, এটাও আমরা এখানে এই পদ্ধতিটা আছে আমাদের এখানে, যেটা করা হয়। ধন্যবাদ। ডাক্তার মুক্তি রানী, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের যে পার্সপেক্টিভে আমরা সরকারি বেসরকারি যেভাবে বলি না কেন, সংক্রমণ রোধ বা স্টেরিলাইজেশন যে ব্যাপারটা হাসপাতালগুলোতে আসলে বলা হয় কিন্তু মেনটেন করা হয় না। বন্ধ্যাত্বের সঙ্গে আসলে এই স্টেরিলাইজেশনের সম্পর্ক আছে কিনা, বা আপনারা কিভাবে মেনটেন করেন, আগে সম্পর্কটা জানতে চাই। আসলে সম্পর্ক তো আছেই। এগ, স্পার্ম এবং এমব্রায়ো অত্যন্ত সংবেদনশীল এই সংক্রমণে। তো আমরা দরজা থেকেই মেনটেন করি, আমরা বাইরের কোনো স্যান্ডেল পরি না, এবং ভেতরে ঢুকে আমরা প্রয়োজন হলে, যখন আমরা ল্যাবে কাজ করি, আমরা অন্য ড্রেসে ঢুকি, অর্থাৎ ওটি ড্রেসে, মাস্ক, ক্যাপ সব ইউজ করি। এবং আমাদের ওটিটা খুব ভালো করে মেনটেন করা হয়, যেমন ল্যামিনার এয়ার ফ্লো, তারপর অটোক্লেভিং, স্টেরিলাইজেশন, এবং এয়ার, টেম্পারেচার, প্রেশার, এগুলি সব মেনটেন করা হয়, এবং ডেইলি ক্লিনিং যেভাবে স্ট্রিক্টলি মেনটেন করা হয়, তাতে দেখা যায় যে আমাদের সাকসেস রেটও বেশি, এবং রোগীদের দেখা যায় প্রেগনেন্সির হারও অনেক বেশি। তো আমরা যদি স্টেরিলিটি ঠিকমতো মেনটেন করতে পারি, তাহলে আমাদের পেশেন্টদের বন্ধ্যাত্বের সংখ্যা কমিয়ে দেখা যাবে ফার্টিলিটিকে আমরা ইমপ্রুভ করতে পারছি। ধন্যবাদ। ডাক্তার নাফিসা, আপনার কাছে জানতে চাইবো যে আইভিএফ করবার সক্ষমতা আর্থিক কারণে অনেকের আসলে থাকে না, বা অনেকের আসলে প্রয়োজনও হয় না, এটি তো খুব কম পার্সেন্টেজ মানুষেরই প্রয়োজন হয়। সেক্ষেত্রে IUI, যেটির ওপরে আসলে নির্ভর করে ট্রিটমেন্টটা এগিয়ে যায়, মানে সেই জায়গাতেই সফল করবার ক্ষেত্রে আপনারা সর্বাত্মক চেষ্টা করেন কিনা, কিভাবে করেন? IUI হচ্ছে ইন্ট্রাইউট্রাইন ইনসেমিনেশন, যেটার মাধ্যমে হচ্ছে যে যখন একজন মহিলার গর্ভধারণের সময়টা হয়, মানে ওভুলেশনের টাইম হয়, তখন যদি সেটা মেল ফ্যাক্টর হতে পারে, ফিমেল ফ্যাক্টর হতে পারে, যে অনেক দিন ধরে উনি চিকিৎসা নিচ্ছেন, মেডিসিনে হচ্ছে না, বা তার ডিমের পরিমাণ কম, অথবা হাজব্যান্ডের কোনো এরকম প্রবলেম আছে যেটার জন্য IVF বলা হয়েছে, কিন্তু সে এখন অ্যাবেল না, যে এই মুহূর্তে সে IVF করতে পারছে না, অথবা হাজব্যান্ড বিদেশে চলে যাবে, খুব আমাদের হাতে সময় নেই, 1 থেকে 2 মাসের মধ্যে চলে যাবে, এর মধ্যেই তাকে বাচ্চা নিতে হবে, সেই ক্ষেত্রে আমরা তখন IUI-টা বলে থাকি। IUI-তে হচ্ছে যে ওই ওভুলেশনের টাইমে আমরা হাজব্যান্ড থেকে যে বীর্যটা নেওয়া হয়, তার মধ্যে ভালো শুক্রাণু, যেটা আমরা প্রসেস করে, ল্যাবে প্রসেস করে মিডিয়ার মাধ্যমে, সেই শুক্রাণুটা যেটার মোটিলিটি ভালো, এটা সরাসরি ওই টাইমে আমরা আমাদের ল্যাবেই, ওটিতে এটা হয়, ওটিতে আমরা এটা ওয়াইফের জরায়ুতে প্রতিস্থাপন করে থাকি। এবং ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় যে যেটা বলে যে 15 to 20% সাকসেস রেট IUI-এর পার সাইকেল। তো সেক্ষেত্রে আমরা লুমিনা তো বেশি দিন হয়নি আমাদের এটা চালু হয়েছে, আমাদের এখানে অলরেডি IUI করে আমাদের সাকসেস রেটটা ওয়ার্ল্ড ওয়াইড যেরকম, আমাদেরও সেরকমই আমরা মেনটেন করতে পারছি। ডাক্তার মুক্তি রানী শাহ, আপনার কাছে জানতে চাই যে বন্ধ্যাত্বের চিকিৎসার ক্ষেত্রে মানে একটি ভীতি সাধারণ মানুষের থাকে যে আমার অগোচরে, স্বামী স্ত্রীর অগোচরে অন্য কিছু কেউ করলো কিনা, যেটি রোগী হয়তো জানছেনই না, সেটি ডোনারিজম হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে। সেই প্র্যাকটিসটা তো আসলে রোগী কখনোই বুঝবে না, কিন্তু এই জায়গাতে এটি যেন কখনোই না করা হয় এমন কিছু, সেই ব্যাপারে আপনাদের সেন্টার কতটা বদ্ধপরিকর? এটা হচ্ছে একটা স্বচ্ছতা।
রুগীকে কাউন্সেলিং করা এবং রুগীকে আশ্বস্ত করা, আমরা এটা প্রথমেই করে থাকি। এবং এটা তো অনেক পরের ব্যাপার। আগে তো আমি বললাম যে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে 70 to 80% কনসিভ করে। তো যখন আইইউআই লাগে তখনও আমরা, যখন রুগীদের বীর্যটা নেই তখনও কিন্তু রোগী মনে করে যে অন্যের বীর্য শুক্রাণু দিয়ে দিল কিনা, তখন আমরা রুগীকে একই সাথে দেখাই এবং তার হাজব্যান্ডের যে শুক্রাণু এটা আশ্বস্ত করি। আর আইভিএফের সময়ও আমরা এদেরকে আশ্বস্ত করি এবং রুগী জানতে পারে যে না এটা ওনারই। আমরা যে ডোনার নেই না বা ডোনার আমাদের নাই, এটা টোটালি কাউন্সেলিং করে রুগীকে আশ্বস্ত করা হয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি আবারও। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মাসরুদ হোসেন, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এমব্রায়োলজিস্ট, লুমিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড, একই সঙ্গে কনসালটেন্ট এমব্রায়োলজিস্ট, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। সঙ্গে আরও আছেন ডাক্তার উম্মে তাহমিনা সীমা, কনসালটেন্ট, লুমিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড, একই সঙ্গে কনসালটেন্ট অবস্থান গাইনি, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই মোহাম্মদ মাসরুদ হোসেন আপনার কাছে জানতে চাই যে বেশিরভাগ বেসরকারি সেন্টারগুলোতে আমরা তীব্র সংকট দেখি একজন এমব্রায়োলজিস্টের, সেখানে ডেডিকেটেড এমব্রায়োলজিস্ট থাকে না, অন কলে আসে। আপনাদের এই সেন্টারের বাস্তবতা কীরকম, যেহেতু আপনি নিজেই আবার ম্যানেজিং ডিরেক্টর? জি, ধন্যবাদ। তো আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে দক্ষ এবং অভিজ্ঞ এমব্রায়োলজিস্ট খুবই ঘাটতি। সো সেই হিসাবে আমাদের দেশে যে সেন্টারগুলো আছে প্রত্যেকের নিজস্ব এমব্রায়োলজিস্ট রাখা সম্ভব না। এই জায়গাতে লুমিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড অনন্য, বিকজ আমাদের নিজস্ব ইনহাউস এমব্রায়োলজিস্ট আছে, সার্বক্ষণিক এমব্রায়োলজিস্ট সাপোর্ট আছে। আমাদের এখানে ঢাকা মেডিকেল থেকে আরেকজন এমব্রায়োলজিস্ট আছে যিনি ইউনিভার্সিটি অফ ভ্যালেন্সিয়া থেকে ডিগ্রিপ্রাপ্ত, উনি আমাদের সঙ্গে সহকারী এমব্রায়োলজিস্ট হিসাবে আছে। পাশাপাশি আমি নিজে চিফ এমব্রায়োলজিস্ট হিসাবে আছি। তো এমব্রায়োলজিস্টের পার্সপেক্টিভটা হচ্ছে, ইনহাউস এমব্রায়োলজিস্টের সুবিধা হচ্ছে যে আসলে এমব্রায়োলজিস্টের কাজগুলো হচ্ছে রুটিন ওয়ার্কের মতো, ডে টু ডে সব কিছু মনিটর করা, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসকে কিউএকিউসিগুলো ঠিক আছে কি না। সো এই জিনিসগুলো সব কিছুকে মানে মেনটেন করার জন্য একজন ইনহাউস এমব্রায়োলজিস্ট খুবই দরকারি। আচ্ছা, সেটি আপনারা মিট আপ করতে পারছেন খুব সহজেই যেহেতু এখানে আছে। ডাক্তার উম্মে তাহমিনা সীমা, আপনার কাছে জানতে চাই যে বন্ধ্যাত্বেতে অসংখ্য কারণ, এর মধ্যে খুব মেজর কারণ যেগুলোর জন্য আসলে আইভিএফটা অনেকটা অবধারিত হয়ে যায়, বা অন্যান্য কারণগুলো একটু আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, আসলে আমাদের যদি আমি সারা বিশ্বে চিন্তা করি যে বন্ধ্যাত্ব একটা এখন মেজর ইস্যু হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে কারণেই হোক, অনেক কারণ। এটা হচ্ছে যে তার বিভিন্ন ডিজিজ থেকে হতে পারে, তার ইনফেকশন হোক, জেনেটিক ডিজিজ হোক, ইভেন এখন যেটা বেশি আমরা চিন্তা করি এনভায়রনমেন্টাল, হ্যাঁ, এনভায়রনমেন্টাল যে দূষণ বা পলিউশন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু মানে এই কারণেই হচ্ছে গ্লোবালি হচ্ছে ইনফার্টিলিটির রেট কিন্তু বেড়ে যাচ্ছে, আর বাংলাদেশ পিছিয়ে নেই এক্ষেত্রেও। তা অনেক কারণের মধ্যে আমি বলবো যে কমন কারণগুলো, যেমন হচ্ছে যে পলিসিস্টিক, মানে হরমোনাল কারণ যদি আমি চিন্তা করি তাহলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা বিভিন্ন হরমোনাল কজ, যেমন থাইরয়েড ডিজঅর্ডার, প্রোল্যাকটিন হাইপারপ্রোল্যাকটিনিমিয়া। তারপর হচ্ছে যদি আমি ইনফেকশন চিন্তা করি, দেখা যায় যে পেলভিক ইনফেকশন থেকে, টিউবাল ব্লক থেকে হচ্ছে, হ্যাঁ, তার বায়োল্যাটারাল টিউবাল ব্লক, যেখানে হচ্ছে যে আমরা বলি যে অপশন খুব কম, হয়তো তার সার্জারির মাধ্যমে আসলে ওইভাবে সাকসেস আসে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু আইভিএফটাই লেগে যায়, হ্যাঁ, টিউবাল ব্লক থাকলে। এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে কি আসলে আইভিএফটা বেশি দরকারি হয়ে যায় কিনা? আচ্ছা, এন্ডোমেট্রিওসিস আরেকটি ইম্পর্টেন্ট কজ, হ্যাঁ, আর এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে আইভিএফ, হ্যাঁ, কারণ এন্ডোমেট্রিওসিস আমরা বলি একটা টক্সিক একটি কন্ডিশন, যেখানে হচ্ছে যতদিন যাচ্ছে তার ডিম্বাণুর সংখ্যা কমছে, এবং এক পর্যায়ে দেখা যায় যে তার কমতে কমতে এমন একটি পর্যায়ে চলে যায় যে ন্যাচারালি আর প্রেগনেন্সির আসলে কোনো ওয়ে থাকে না। ইভেন আমরা যদি ড্রাগ দিয়েও চেষ্টা করি, হ্যাঁ, ড্রাগেও তার সাকসেস খুব কম বলা যায়। সেক্ষেত্রে হচ্ছে তার আইভিএফের দরকারটা অনেক বেশি হয়ে থাকে। আমি সেগুলো আপনারা কিভাবে ডিল করেন সেটি জানবো। তার আগে মোহাম্মদ মাসরুদ হোসেন, আপনার কাছে জানতে চাই যে একটি সেন্টারের আসলে কোয়ালিটি কন্ট্রোল, অ্যাসুরেন্স, এই বিষয়গুলো একটা সময় গিয়ে আসলে থাকে না, কোথায় জানি খুব হালকা হয়ে যায়। মানে এটি আপনারা
এখন কেমন করছেন, পরবর্তীতে এটার সিরিয়াসনেস কেমন থাকবে সেই বিষয়ে আপনাদের চিন্তা কি? আসলে আমাদের এখানে সব কিছুই হচ্ছে একদম ডকুমেন্টেড, আমরা একদম 100% ডকুমেন্টেডভাবে কাজ করি। আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের, যেমন আমাদের মর্নিংয়ে ঢুকেই ল্যাবে আমরা যে মেশিনপত্রগুলো কাজ করি, যেমন আমরা একটা মানুষের শরীরে স্পার্ম বা ওভাম, এগুলো মানুষের শরীরের ইন্টারনাল বিষয়, এগুলো 37 ডিগ্রি সেলসিয়াস, হিউম্যান বডির টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। তো 37 ডিগ্রি সেলসিয়াসে আমরা বডির বাইরে যখন কাজ করি, সো আমার প্রত্যেকটা মেশিনকে আমার এই 37 ডিগ্রি সেলসিয়াস থাকতে হয়। তো আমাদের প্রথমেই মর্নিংয়ে ঢুকেই আমাদের হচ্ছে কিউএ কিউসি বা আমাদের প্রত্যেকটা যন্ত্র 37 ডিগ্রি আছে কি না, সে মনিটরে শো করতেছে 37, বাট 37 নাও হতে পারে, সেটা আমরা নিজেরা চেক করি থার্মোমিটার দিয়ে। এটা আমরা থার্মোমিটার দিয়ে চেক করি, সেটা আমরা সফটওয়্যারের মাধ্যমে সেটা ডেটা এন্ট্রি দেই। কোনো একটি মানে যদি ইকুইপমেন্ট যদি 37 না হয়, সেটা আমরা কারেকশন করি, এবং এখানে কোনো গ্যাপ করার কোনো সুযোগ নাই। যদি কোনো একটা গ্যাপ যদি হয়, সেটা আমার অ্যালার্ম সিস্টেম আছে, সে আমাকে রিমাইন্ড দিয়ে দিবে যে এই মেশিনটা আমাকে চেক করতে হবে বা এটা বাকি আছে। সো এই জায়গায় আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 100% মেনটেন করে চলি। আর আমাদের স্পেশালিটি আরেকটা বিষয় হচ্ছে যে একটা ছোট্ট পরীক্ষা, হয়তো বীর্য পরীক্ষা একটা ছোট্ট পরীক্ষা, কিন্তু এই পরীক্ষাটাই হয়তো একটা পেশেন্টের ডিসিশন যে তার ট্রিটমেন্টটা কী হবে সেটা ডিসাইড করে। বা সিমেনালাইসিস একটা সেন্টারে একরকম হতে পারে, সেটা আরেকটা সেন্টারে আরেক রকম হতে পারে, যেহেতু মানুষের মধ্যে ইন্টারপার্সোনাল একটা ভেরিয়েবিলিটি থাকবেই। এই জন্য আমাদের সাজেশন থাকবে যে কোনো পেশেন্ট যখন কোনো বীর্য পরীক্ষা বা সিমেনালাইসিসের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা করবে, তারা যাতে স্বয়ংসম্পূর্ণ আইভিএফ সেন্টার যারা, অন্তত এই স্বয়ংসম্পূর্ণ আইভিএফ সেন্টারে যাতে এইটা করে। ডাক্তার উম্মেদ আহমিনা সীমা, আপনার কাছে জানবো যে এন্ডোমেট্রিওসিস নিয়ে যেহেতু বেশি কথা হয়, কারণ এটি আইভিএফ নির্দেশ করে আর কি, বিশেষ করে যেটি খরচের প্রসঙ্গ এবং একটা বড় ধরনের ঝামেলাও বলা যায় একটা রোগীর দিক থেকে। তো এই সমস্যাটা সমাধান করবার ক্ষেত্রে এই সেন্টার আসলে কিভাবে সমস্যাটা সমাধান করে, কী ধরনের ট্রিটমেন্ট দেয়? আমি বলবো না যে এন্ডোমেট্রিওসিসের প্রতিটা স্টেজেই আইভিএফ লাগবে, যেহেতু এন্ডোমেট্রিওসিসের কয়েকটি স্টেজ রয়েছে। সে যদি আর্লি স্টেজে আসে, তাহলে হয়তো আমি তার ট্রিটমেন্ট দিয়ে তাকে মুখের ওরাল ড্রাগ অথবা ইনজেকশন দিয়ে, সঙ্গে আইওআই একটা স্টেপ আছে, একটা ট্রিটমেন্ট অপশন, সেটাতে আমি ট্রাই করতে পারি। হ্যাঁ, আসলে ট্রিটমেন্টটা ডিপেন্ড করে আমার পেশেন্টের কিছু ফ্যাক্টর, এজ, তারপরে হচ্ছে তার এমএইচ কেমন, অর্থাৎ ওভারিয়ান রিজার্ভ যেটা আমরা বলি, এমএইচ সেটা কেমন, তার হচ্ছে সে কি আর্লি স্টেজে আছে কিনা নাকি সে অ্যাডভান্স স্টেজে আছে, তার কোনো যার যে সিস্টটা হয় এন্ডোমেট্রিওসিসে, সেই সিস্টের সাইজটা তার কেমন, তার কোনো সার্জারি লাগবে কিনা, মানে বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যদি সে আর্লি স্টেজে আসে, তার বয়স কম হয়, তারপর হচ্ছে তার যদি কোনো সিস্ট ওইভাবে না থাকে, তাহলে কিন্তু আমরা ওরাল ড্রাগ দিয়ে হোক, ইনজেকশন দিয়ে হোক, অথবা সেই সাথে আইওএর সাথে কিন্তু আমরা ট্রিটমেন্ট দিতে পারি, তার সাকসেস চলে আসতে পারে। এক্ষেত্রে যদি তার সাকসেস না আসে, তাহলে আমি পরবর্তী স্টেপে যাব আইভিএফ। একজন রোগী আপনাদের কাছে চিকিৎসা করতে করতে হয়তো তার আইভিএফ দরকার, কিন্তু তিনি কোনোভাবে পারছেন না, আপনাদের সঙ্গে কথা বলা, কনসেশন, এরকম কোনো সুযোগ আছে কিনা বা রেখেছেন কিনা? জি অবশ্যই। দেখেন, আসলে আইভিএফ ট্রিটমেন্টটা হচ্ছে একটা এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। এখানে যে ড্রাগ বা মেডিসিনগুলো ইউজ করা হয়, প্রত্যেকটি মেডিসিন অনেক দামি, এবং আমরা ল্যাবে একটা যখন মিডিয়া কনজিউমেবলস, প্রত্যেকটি একটা ছোট্ট প্লাস্টিক আইটেমও যে আমরা যেটা ইউজ করি, সেটা ইম্পোর্ট করা লাগে। এগুলো কোনোই দেশীয় পদ্ধতি ইয়াতে পাওয়া যায় না, দাম অনেক বেশি। তো সামগ্রিকভাবে খরচটা অনেক বেশি হয়ে যায়। এই কারণেই অনেক সাধারণ মানুষ বা যাদের আসলেই দরকার, তারা করতে পারে না অর্থনৈতিক কারণে। আমাদের বিবেচনায়, আমরা নতুন সেন্টার, আমাদের বিবেচনায় আছে যখন কেস বা নাম্বার অফ কেস যখন বেশি হয়, তখন কিন্তু খরচটা একটু কমে আসে। তো আমাদের নিজেদের সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস থেকে আমরা যারা একবারই একদম অর্থনৈতিকভাবে যাদের খুবই দরকার কিন্তু পারতেছে না, আমরা সেই সব ক্ষেত্রে সেই সব মানুষদের জন্য আমাদের বোর্ড অফ ডিরেক্টর আছে, আমাদের একটা বোর্ড মিটিং করে আমরা তাদের ক্ষেত্রে একটা স্পেশাল কনসিডারেশন করি। যতটুকু একদম 100% আমরা করতে পারি না, যেহেতু আমাদেরকেও জিনিসগুলো কিনে আনতে হয়, সেটা চিন্তায় রেখেছি, সেটা আমাদের চিন্তায় আছে, এবং এটা আমরা পিরিয়ডিক্যালি এটা ওভার দ্য টাইম আমরা এটা বাড়াবো। ডাক্তার সীমা, আপনার কাছে জানতে চাই যে রোগীদের আস্থা অর্জনের জন্যই তো একটা সেন্টার বা যারা ডাক্তার আছেন, এমব্রায়োলজিস্ট আছেন, তাদের একটা চেষ্টা, কিন্তু এই হাসপাতালের বা এই সেন্টারের একজন ডাক্তার হিসেবে আপনার স্যাটিসফ্যাকশনের জায়গা কোথায়? আমার কাছে যখন কোনো পেশেন্ট আসবে, হ্যাঁ, পেশেন্ট কিন্তু চাইবে যে আমি তার সঙ্গে একটু ভালো ব্যবহার করি, তাকে আমি ডিজিজ সম্পর্কে ভালোভাবে বোঝাই, তার আসলে প্রবলেমটা কোথায়, তার কেন প্রবলেম হচ্ছে সে জানতে চাইবে, তার ট্রিটমেন্ট অপশনটা কী হবে, তার আসলে
ফিউচার যে প্রগনোসিস যেটা সাকসেস রেট যেটা সেটা তার কেমন হবে। তা আমাদের ব্যাপার হচ্ছে আমরা আমার দিক থেকে আমি বলবো চেষ্টা করি পেশেন্টের সাথে ডিটেলস কথা বলার জন্য, একটু সময় নিয়ে, যেটা পেশেন্ট খুব মানে চায় যে তাদের সাথে আমরা সময় দিই, তো আমরা সময় নিয়ে একটু কথা বলি, পেশেন্টকে খুব ভালোভাবে কাউন্সেলিং করি। পেশেন্টের ভেতর থেকে সেই মানে একটা বিশ্বাসের জায়গাটা আসলে আমরা অর্জনের চেষ্টা করি যে আমরা আসলে পারবো, যে আমরা তাকে ট্রিটমেন্ট দিয়ে মানে চেষ্টা করবো এবং আশা করি টিমে যারা আছে তাদের সঙ্গে আপনি একজন মেম্বার হতে পারে আপনি নিজেও গর্বিত সেটি মনে করছেন। ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই যে এই প্রতিষ্ঠান নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা প্রযুক্তিগত জায়গাতে আরও কিছু আপনি যোগ করতে চান কিনা, এবং একই সাথে ভবিষ্যতে কি আসলে এই জনবল তৈরির ক্ষেত্রেও কি এই প্রতিষ্ঠান কাজ করতে পারে কিনা? জি, লুমিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার আমাদের মানে উদ্দেশ্য এবং লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের দেশের মানুষকে একটা আন্তর্জাতিক মানের ট্রিটমেন্ট মানে প্রোভাইড করা, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে ট্রিটমেন্টগুলো দেয়া হয় সেই অনুযায়ী আমরা আমাদের ল্যাব এবং আমাদের সেন্টারটা ওইভাবেই আমরা প্রতিষ্ঠিত করেছি ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী। আমাদের ল্যাব হচ্ছে মডিউলার ওটি এবং আমাদের উন্নত সব যন্ত্রপাতি, বেঞ্চটপ ইনকিউবেটর, মাইক্রো ম্যানিপুলেটর, সম্পূর্ণ ক্রায়ো প্রিজারভেশন ইউনিট, প্রত্যেকটি জিনিস আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সেট আপ করার ব্যবস্থা করছি এবং করে যাচ্ছি। এবং মেইনটেনেন্সটা, যেটা আমি শুরুতেই বলছি, যে মেইনটেনেন্স একটা অনেক বড় ইস্যু, যে জিনিসটা ডে টু ডে করতে হয়, এটা একটা প্র্যাকটিসের বিষয়। এইটা আমরা এই জায়গায় আমরা খুবই স্ট্রিক্ট। এবং আমাদের আরেকটি টার্গেট হচ্ছে, যেহেতু বাংলাদেশে অ্যামব্রায়োলজিস্ট, স্কিল অ্যামব্রায়োলজিস্টের বা দক্ষ এই ল্যাব পার্সোনেলের একটা ঘাটতি আছে, তো আমরা পিরিয়ডিক্যালি ফিউচারে এটাকে আমাদের দেশে যাতে খুব মানে স্কিলড অ্যামব্রায়োলজিস্ট তৈরি হতে পারে, সেটার একটা আমরা চেষ্টা আমাদের থাকবে, এই একটা প্রয়াস থাকবে। আমি একেবারে শেষ প্রশ্ন ডাক্তার সীমা আপনার কাছে করতে চাই যে একটি কথা বারবার ডাক্তার ফ্লোরিডা রহমান বলার চেষ্টা করছিলেন যে ইথিক্যাল প্র্যাকটিস। এখন মানে মানুষ যদি রোগীকে ফাঁকি দেয়, রোগী তো আসলে ফিডব্যাকটা আসলে এক সময় না এক সময় দেয় কোনো না কোনোভাবে, তো এই যে ফাঁকি না দেওয়ার প্রবণতা বা ইথিক্সের জায়গাতে থাকা, মানে এটি আসলে আপনাদেরকে অনেক বেশি আনন্দিত করে কিনা, এবং এটি আপনাদেরকে সাফল্যের দরজা খুলে দিবে কিনা, কি মনে করেন? অবশ্যই। আসলে আমরা কিন্তু স্টুডেন্ট লাইফ থেকেই একটা জিনিস শিখে আসছি, যে ইথিক্স, হ্যাঁ, যেটা আমাকে অবশ্যই মেনে চলতে হবে এবং পালন করতে হবে। এবং আমি যখন এই প্রফেশনাল লাইফে আসলাম এবং আমি যখন প্র্যাকটিস করছি এবং পেশেন্ট দেখছি, হ্যাঁ, তখন কিন্তু আমরা মানে সবাই চাই, বিশেষ করে আমি কিন্তু সবসময় চাই যে আমার ইথিক্সটা বজায় রাখার জন্য, যে আমি এটা আসলেই মেনে চলছি কিনা। আমি যেমন আপনি এন্ডোমেট্রিওসিস নিয়েই বললেন, হ্যাঁ, যে আমি এন্ডোমেট্রিওসিস একটা পেশেন্ট আসলে, হ্যাঁ, তাকে আমি হচ্ছে সরাসরি আইভিএফে দিয়ে দিলাম, হ্যাঁ, যে আপনি চলে যান, হ্যাঁ, কিন্তু না, তাকে তো আমি জাজ করবো, তার তো নাও লাগতে পারে। পেশেন্ট আমার কাছে আসে কিন্তু বেটার, তার ফিউচারের জন্য, বেটার ফিউচার। এখন আমি যদি তার ফিউচারটা নষ্ট করে দিই, তার দায়িত্ব কিন্তু আমার, এবং সেই দায়ভারও কিন্তু আমাকেই নিতে হবে। কাজেই মেডিকেল ইথিক্স অবশ্যই মানে মেনে চলাটা আমাদের জন্য খুবই খুবই জরুরি। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। মানুষের আস্থা ফেরানোর জন্যই বাংলাদেশের মানুষ যেন বিদেশমুখী আরও বেশি না হয়, এটি যেন কমে যায়, সেই প্রত্যাশাই এই সেন্টারটি যাত্রা শুরু করেছে। এবং বারবারই তারা বলার চেষ্টা করেছেন যে রোগীর সঙ্গে কোনো ফাঁকি নয়, এবং একই সঙ্গে মানুষের আস্থা অর্জন করে সর্বোচ্চ মানের সেবা, এবং এটি কত স্বল্প খরচের মধ্যে মানুষকে এই সেবাটি পৌঁছে দেয়া যায় সেই চেষ্টাই তারা করছেন। আমরা আশা করছি যে তাদের বক্তব্য অনুযায়ী এখানে মানুষ হয়তো নির্ভর করতে পারবে এই সেন্টারের কাছে একটি ভালো সেবার জন্য। তো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব।